This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব জায়গায় আমি বাস পাঠাই, আমার দাদা পার্থদার নির্দেশ মতো। কিন্তু টাকা যদি চেতে যাই তখন টাকার কথাটা আর কিছু বলে না। আমাদের তৃণমূলে নিয়মিত তাই। গরিব মানুষ আমরা, টাকাটা পেলে কিন্তু খুব ভালো হতো। এটা দিয়েই শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। বলবেন, পরে বলবেন কেমন লাগে। কমেন্ট করার কিন্তু জায়গা আছে, পরে বলবেন, ফিডব্যাক দেবেন কেমন লাগলো। তৃণমূলের সভায় বাস পাঠিয়ে টাকা পাচ্ছেন না, যার নির্দেশে বাস পাঠাতে হয় সেই সাংসদও পরে নাকি আর রা করেন না, মানে টু শব্দটি করেন না। একবার নয়, একাধিকবার, বছরের পর বছর শাসক দলের সভা থাকলে এটাই নাকি রেওয়াজ হয়ে গেছে, মানে এটাই চলে আসছে। অনেক দিন পর সেই নেতা তথা সাংসদকে, বেশ বড় মাপের নেতা, হাই প্রোফাইল নেতা, এক মঞ্চে পেয়ে প্রশ্নটা করেই ফেললেন, আমি কি টাকার খনি? আমি কি টাকার খনি? ট্রেড ইউনিয়ন করি, টাকা দেবে কে? বাগদা থেকে শুরু করে সব জায়গায় আমি বাস পাঠাই, আমার দাদা পার্থদার নির্দেশ মতো আমি করি। কিন্তু টাকা যদি চেতে যাই তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? আমি তো ট্রেড ইউনিয়ন করি, টাকাটা কোথায় পাবো তাদের একবার ভাবতে হবে না? বাসটা কি এমনি এমনি মালিকরা তো কদিন পরে আমাকে পিটোয়াবে। দেখুন, বাস তো আর জলে চলে না যে যখন তখন বাস দাঁড় করালেন। ওই রাস্তার যে গঙ্গার জল বেরোয় কলকাতায়, বা এমনি অনেক সময় পুরসভার জল বেরোয়, এনতার জল ভরে নিলেন আর বাসটা দিব্যি চলতে লাগলো। ব্রিগেড যান, বনগাঁর কোনো মাঠে যান বা অন্য কোনো জেলার কোনো মাঠে যান, সভা করতে বাস পাঠাতে হয়, তেল তো তাদের পোড়াতেই হয় যারা বাস মালিক। বাস মালিকটা কি ছেড়ে দেবেন? বাস মালিকরা হয়তো শোনাচ্ছেনও, সভা করবে তোমরা আর তেল পোড়াবো আমরা, মামার বাড়ির আবদার আর কি। দলের এই আবদারের ঠেলায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষ, মানে যিনি ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্য মঞ্চে, তিনি যে বেকায়দায় পড়েছেন তার কথা শুনেই বুঝতে পারলেন। দল তাকে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি করেছে। বাস মালিকদের একটা অংশ আইএনটিটিউসি করেন, অনেকে মন থেকে করেন, অনেককে করতে হয় ব্যবসার স্বার্থে। দেখুন, ব্যবসার স্বার্থে চলতি হওয়ার পন্থী হতেই হয়। আমরা বাম জমানাতেও দেখেছি, এখনও দেখছি। তৃণমূলের শ্রমিক সংগঠন বলে কথা, তার জন্য ঘর থেকে টাকা দিতে হবে। আর এ তো 2-4 হাজার টাকার ব্যাপার নয়। ঘরের টাকা যদি পার্টির জন্য বেরিয়ে যায় তাহলে নারায়ণবাবুর মতো নেতারা সামাল দেবেনটা কি করে? তাই তাকে বলতে হচ্ছে, আমার কি টাকার খনি আছে? আমাদের তৃণমূলে নিয়মিত তাই। আমরা যারা দল করি নিজেরা পকেটের চাঁদা দিয়ে গাড়ির ভাড়া দিই। অমুক জায়গায় পাঠাও, অমুক জায়গায় পাঠাও, পাঠালে দেখা যায় হয়তো বাস পাঠালাম, টাকা তো দূরের কথা, সেখান থেকে লোক নেই, বাস ফেরত আসছে। একের পর এক কিছু কিছু নেতার বাস ফেরত আসছে, তখন টাকার কথাটা আর কিছু বলে না। তা আমি কি একটা খনি? আমি তো ট্রেড ইউনিয়ন করি। ও দলের দায়িত্বে আছে, ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই, অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। সাংসদের কাছ থেকে বার্তাটা আশা করি পেয়েই গেছেন নারায়ণ ঘোষ। তিনি নেতা, দায়িত্বে আছেন, পদাধিকারে আছেন, অতএব পার্থ ভৌমিকের মতো তাকেও নিজের পকেট থেকেই টাকা দিতে হবে এবং বাকিটা চাঁদা হিসেবে তুলে নিতে হবে। আরেকবার ভালো করে শুনুন। পকেটের চাঁদা দিয়েই, অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই, অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। ওকে নিজের পকেটের চাঁদা দিয়েই, অন্যদের থেকে চাঁদা তুলেই গাড়ি কর্মীদের জন্য দিতে হবে। দেখুন, নিজের গ্যাটের করি কেউ যদি দলের জন্য খরচ করেন, কারো কিছু বলার নেই, এই নিয়ে কিচ্ছু বলার থাকতে পারে না। কিন্তু আপনি বলুন, এই বাজারে নিজের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা সভা করতে তো মশাই 2-10 হাজার টাকা খরচ হয় না, অনেক টাকা লাগে।
তাকে এই লক্ষ লক্ষ টাকা নিজের গ্যাঁটের কড়ি থেকে কে দিতে চাইবেন বলুন তো? এমন নেতা এখন হয়? শ্রমিক নেতাকে হয় কোনো কারখানা মালিকের কাছে ছুটতে হবে, কিংবা ব্যবসায়ীকে চাঁদার রসিদ ধরাতে হবে, আর তখনই এসে যায় টাকা তোলার প্রশ্নটি। এই যে যাকে একেবারে রাজনীতির ভাষায় বলা হয় তোলাবাজি। দেখুন, বনগাঁর শ্রমিক নেতার এই অভিযোগ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন বলুন তো? দুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম মালদা, দিন কয়েক আগেই হরিশ্চন্দ্রপুরে টোটো মালিকরা বেঁকে বসেছিলেন। তৃণমূলের উন্নয়নের পাঁচালী প্রচার আর তারা করবেন না, কারণ সেই টাকা বলা হয়েছিল যে প্রত্যেক দিন 1000 টাকা করে দেওয়া হবে, অথচ দুদিন চালিয়ে হাত ফাঁকা, হাত শূন্য, একটি টাকাও তাদের গ্যাঁটে ঢোকেনি। ব্যাস, অভিযোগ উঠে গেল। এখন আমরা হয়তো টোটো চালিয়ে তো জানেন 200-300 টাকা করে ইনকাম হয়। তো ভাবলাম যদি আমরা 1 মাস চালাই তো কিছু আমাদের হবে। 2 দিন চালাবার পর টাকা চাইতে গিয়ে মন্ত্রী বলছেন সভাপতি দিবে, সভাপতি বলছে না উনি দিবে, এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে। খালি ফটোশ্যুট করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ তারা টোটো চালু করেছে, কিন্তু দেখা গেছে একদিন পরেই সে টোটো আবার বন্ধ হয়ে গেছে। মানে টোটো এবং মাইকের এটা পার ডে 1000 টাকা করে, ওই টাকাটা কে দিবে? যাদের ইনকাম আছে তারা না দিলে কি করা হবে? অনেক টাকা ইনকাম হচ্ছে, অনেক খরচ হচ্ছে, কিন্তু এই সামান্য টাকার জন্য কেন বন্ধ? কে জানে নাকি এখানে বন্ধ আছে? তারা যদি স্টেপ না নেয় কিছু করার আছে, হাইপেক জানে, সবাই জানে। আচ্ছা, যে কালে ছিলেন গরিব, এখন কি সত্যি তৃণমূল খুব গরিব দল? চাঁদা তুলে কোনো মতে দল চালাতে হচ্ছে। দলের জেলার নেতাকর্মীরা বাস টোটোর ব্যবস্থা করতেই বুঝতে পারছেন না যে টাকা দেবে কে, অথচ এই দলটাই 2022-এ গোয়ার ভোটের প্রচারে খরচ করেছে 47.5 কোটি টাকা। খবর হয়েছিল এটা, এবং এটা ইলেকশন কমিশনের নথি থেকে পাওয়া। এটা হাওয়ার কথা নয়, হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা নয়। তৃণমূলের খরচই ছিল সর্বোচ্চ। বিজেপি খরচ করেছিল 17.75 কোটি টাকা। এটাও যে খুব কম অঙ্ক তা নয়, কিন্তু ওই 47 কোটির কাছে বাচ্চা। কংগ্রেস করেছিল 12 কোটি, আর আম আদমি পার্টি 3.5 কোটি টাকা। এটা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া রিপোর্ট বলছে, আমরা বলছি না। এই যে ইডি তৎপর হয়েছে, আইপ্যাক কর্তার বাড়ি অফিসে রেড করলো, তার একটা কারণ নাকি ওই খরচ। ইডির ধারণা কয়লা পাচারের 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে পাঠানো হয়েছিল গোয়ার নির্বাচনী প্রচারে খরচ করতে। গোয়ার নির্বাচনী প্রচার থেকে চোখ ফেরান এবার তৃণমূলের সম্পত্তিতে। 2023-24 এই অর্থ বছরের হিসেব, 2024 সালের মার্চ পর্যন্ত তৃণমূলের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1040 কোটি টাকা। এগুলো তথ্য দিচ্ছি, একটাও আমাদের মন গড়া কথা নয়, আপনি চাইলে দেখে নিতে পারেন। 2022-23 অর্থবর্ষে যেখানে জোড়া ফুলের মোট সম্পত্তি ছিল প্রায় 611 কোটি টাকা, এক বছরে 70% সম্পত্তি বেড়েছে। ভারতের 60 স্বীকৃত আঞ্চলিক দলের মধ্যে তৃণমূল অন্যতম শীর্ষ ধনী দল। এখন 2024-25-এর পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল ভারতের দ্বিতীয় বা তৃতীয় ধনী আঞ্চলিক দল। ভারত রাষ্ট্র সমিতি বিআরএস, মানে যারা আগে টিআরএস ছিল, এই বিআরএস এর সঙ্গে তৃণমূলের এক্ষেত্রে টক্কর চলছে। আর জাতীয় স্তর যদি দেখেন, বিজেপি এবং কংগ্রেসের পরেই তৃণমূল কংগ্রেস, মানে বিত্তে বৈভবে। বিজেপির নির্বাচনী অ্যাকাউন্টে 10,107 কোটি রয়েছে। আরেকবার বলি, বিজেপির নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে 10,107 কোটি। নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থের নিরিখে তৃণমূল বিজেপির ঠিক পরেই দ্বিতীয় স্থানে ছিল। দেখুন, কোন দল তাদের টাকা কিভাবে খরচ করবে তা নিয়ে ঠোঁট কাটার এতটুকু কোনো মত থাকতে পারে না, মাথা ব্যথা নেই। কিন্তু প্রশ্নটা হলো, আপনি বলবেন দেখালেন কেন? দেখালাম এই কারণে, বিরোধী দলের কোনো নেতা বলছেন না, শাসক দলের নেতা বলছেন দলের সবাই বাস পাঠিয়ে বলছে টাকা নেই। প্রশ্নটা হলো, যে দলটার 1040 কোটি টাকার সম্পত্তি তথ্য অনুযায়ী, এবং তারা ট্যাক্সও দিয়েছে, সেই দলের কর্মীদের দায়িত্বপ্রাপ্ত নেতাদের খরচের জন্য চাঁদা তুলতে হবে? বড় অদ্ভুত না? অডিট রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে তৃণমূলের আয়ের প্রায় 95%, মানে 95% এসেছিল নির্বাচনী বন্ড থেকে। সেই টাকার এক অংশ জেলার নেতাদের কাছে পৌঁছয় না সেন্ট্রালি। এরপর সুপ্রিমো যখন দলের নেতাদের উদ্দেশ্যে বলেন এত লোক ভালো নয়, বেঁচে থাকতে কত টাকা লাগে, তখন শুনতে ভালো লাগে,
কিন্তু এরপর নারায়ণ ঘোষরা যদি প্রকাশ্যে বলতে শুরু করে দেন যে তোলাটা দলের স্বার্থেই তুলতে হয়, দলের সবার জন্যই তুলতে হয়, চাঁদা করতে হয়, চাঁদা কেউ বলবেন চাঁদার তো অনেক রকম ফরম্যাট হয়, বিল দিলে চাঁদা, না বিল দিলে তোলা, তখন কি খুব স্বস্তির হবে সেটা? কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, সে তো দেখছি নীতিতেই স্বভাব নষ্ট। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তো তোলাবাজির ছাড়পত্র দিয়ে রেখেছেন বলে বিরোধীরা অভিযোগ করে। তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ এখন স্পষ্টতই বলছে টাকা মারা কোম্পানি, টিএমসি। পার্থ ভৌমিককে আবার ধন্যবাদ জানাই, যিনি প্রমাণ দিলেন যে পকেট থেকে টাকা আমরা করি ফাঁকা। বিরোধীরা যখন কোনো কর্মসূচিতে বাসে আসে তো সেটাও তো একটা খরচা হয়, আজব কথা। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে পকেট সাবধানে রাখতে। পার্থ ভৌমিক বা তৃণমূলের যে কোনো রকম নেতাদের দেখলে আপনাদের টাকা মেরেই তাদের গলা শোনাচ্ছেন, তাদের বাড়ি গাড়ি তৈরি হচ্ছে, তার বলবার অপেক্ষা রাখে না। বিজেপি একই লোককে নিয়ে তো ওদের এদিক ওদিক যেতে হয়, ওদের তো সব জায়গায় লোক নেই, তো বাস ছাড়া যায় কিসে? সেই খরচাগুলো কোথা থেকে আসে? সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে। এক্ষুনি আপনাদের বলছিলাম এবং দেখাচ্ছিলাম যে বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল তোলাবাজির ছাড়পত্র দিয়েই রেখেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে এক প্রতিবাদীর ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এক তৃণমূল নেতা। দোষ কি? দোষ ওই নেতার তোলাবাজির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব হয়েছেন ওই ব্যক্তি। ব্যাস, তেলে বেগুনে মেজাজ হারালেন একদম শাসক নেতা। শুধু ঠ্যাং ভেঙে ক্ষান্ত হবেন না, প্রতিবাদীর বাড়িটিও জ্বালিয়ে দেবেন। আগুন চোখে হুঁশিয়ারি দিচ্ছেন কে? পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূল নেতা। ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে, তার পোকা নাকি নাম, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। সে যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি। ভাগ্য ভালো ওই পোকা মানে রবিউল আলী শাহ বাড়িতে নেই, মার্চেন্ট নেভিতে কর্মরত এবং কর্মসূত্রে এখন তিনি নরওয়েতে আছেন। না হলে রবিউলের ঠ্যাংটা হয়তো ভেঙেই দিতেন এই শাসক নেতা ওয়াসিম রহমান। এলাকায় যে যথেষ্ট প্রভাব সেটা তার হুঁশিয়ারিতেই আশা করি আপনারা বুঝে গেছেন। মৈতনা অঞ্চল তৃণমূলের সভাপতি তিনি। এই ওয়াসিম আবার শিক্ষকও, যিনি মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেন। তিনি ক্লাসে যে কি পাঠ দেন ছেলে মেয়েদের, ভেবে অবাক হচ্ছি। এই ওয়াসিমদের দেখলে শিক্ষক সমাজও লজ্জা পাবে। তৃণমূল নেতাদের চরিত্রটা তো এটাই, হুমকি দেব, ধমকি দেব, কাটমানি তুলব, দাদাগিরি করব, মস্তানি করব, এলাকায় গুন্ডামি করে ভয়ের পরিবেশ তৈরি করব। আসলে তৃণমূল নেতা নয়, বড় নেতার ভাই। আমি ওপেন মাইকে বলছি, ওপেন লাইভে বলছি, তাকে প্রমাণ দিতে যদি না পারে, প্রমাণ যদি দিতে না পারে, তাহলে তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। মানুষের কাছে চেয়ে, মানুষের কাছ থেকে আমরা আপত্তি করে আমরা ওইসব অনুষ্ঠান, ছোটো মোটো অনুষ্ঠানগুলো করে থাকি। তো এখানে এইটাকে নিয়ে দেখছি আমি যে একটা রাজনীতি করা হয়েছে। এরকম ছোট ছোট ফুট ইঞ্চি সাইজের তৃণমূলের নেতারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এরকম দাদাগিরি করে, মস্তানি করে, কাটমানি তুলে হুমকি দেয়, আর সেই হুমকি দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এখানে এটা হচ্ছে একটা দলীয় ক্লাব, একটা সাংগঠনিক ব্যাপার। এটা রাজনীতি করে একটা বদনাম করানোর চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, চেয়ে চিনতে অনুষ্ঠান করাও তো এক ধরনের চাঁদা তোলাই, তাই নয়? একটা জগজম্প অনুষ্ঠান করতে বেশ মোটা অর্থই খরচ হয় আজকালকার বাজারে। এখন ওই প্রবাসী পোকা যদি তোলাবাজি নিয়ে প্রতিবাদ করলেনই, এত ক্ষেপে যাওয়ার কি আছে? অন্যভাবেও তো বলা যায়। আসলে অপ্রিয় সত্য হজম কেউ করতে পারেন না, অনেকেই পারেন। পার্টি না হোক, ক্লাবের জন্য টাকা তুললেও সে তো সেই তোলাই হলো। স্বভাবতই
রবিউলের পরিবার এখন শঙ্কিত এবং প্রভাবশালী নেতা হুমকি দিলে হালকাভাবে তো নেওয়া যায় না। পুলিশ গ্রেপ্তার করেছে, জামিনযোগ্য ধারা দেবে, দুদিন পরে আবার ছাড়া পেয়ে আবার এসে আগে প্রকাশ্য মাইকে বলেছে, সাহস দেখিয়েছে, ভোট আসছে, এবার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মস্তানি করবে। তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে। পার্টিটাই তো সমাজ বিরোধীদের পার্টি, সেই সমাজ বিরোধী দলের যা ভাষা হওয়া উচিত, মুখের ভাষা হওয়া উচিত, সেই ভাষাই প্রয়োগ করেছেন, সেই ভাষাই সেই নিয়ম মেনেই হুমকি দিয়েছেন। আগাগোড়াই এসআইআর নিয়ে প্রতিবাদী তৃণমূল। এসআইআর প্রায় শেষ হতে চলল, এখনও গলার শির ফুলিয়ে বিরোধিতা করেই চলেছে তৃণমূল কংগ্রেস। আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি লিখেও ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূলের অনুষ্ঠানে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্যাস একটাই, মানুষকে হয়রান করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা কতটা বলুন তো? অভিযোগ যে বিস্তর জল ভোট কাটা বারবার আপনাদের সামনে তুলে ধরেছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগে প্রচুর জল আছে। উদাহরণ দীপক অধিকারী দেব, উদাহরণ মোহাম্মদ শামী, দুজনের কারো 2002-এর কোনো লিঙ্ক ছিল না। আজ বাংলার একদল প্রাক্তন খেলোয়াড় ভবানীপুর ক্লাবের সামনে তারা জড়ো হয়েছিলেন, তাদেরও সেই একই অভিযোগ যে হয়রান করা হচ্ছে। কি দেখলাম আমরা? কথায় বলে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কলকাতা ময়দানেও ঠিক তাই দেখলাম। মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লাকে শুনানিতে ডাকা নিয়ে প্রাক্তন খেলোয়াড়দের অনেকেই সরব। মেহতাব হোসেনের মা দিদিকে ডাকা নিয়েও প্রশ্ন তোলা হলো ভবানীপুর ক্লাবের সামনে, কিন্তু প্রতিবাদ সভায় স্বামী, লক্ষ্মীরতন বা মেহতাব কেউই ছিলেন না। হয়রানির অভিযোগও কিন্তু দাঁড়াচ্ছে না। দেখুন প্রতিবেদন। আমাদের অবৈধ ভোটারদের পক্ষে নয় এটা। বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তার জন্য রাস্তায় নামা। আমাদের স্বামীকে ডাকা হয়েছে। মোহাম্মদ শামীর 2002-এর ভোটার লিস্টে কোনো লিঙ্ক না থাকায় তাকে শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমটন দত্ত, তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয় মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কমটন দত্তকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি যেমনটা জানিয়েছেন, 2002-এর ভোটার লিস্টে আমার নিজেরও নাম নেই, বা আমার বাবা মা তো 65 সালে বাবা মারা গেছে, মা মারা গেছে প্রায় 80-85 সাল। মেহতাব হোসেন, তার পরিবারের লোকদের ডাকা হয়েছে। তার মায়ের 2002-এর ভোটার লিস্টে নাম না থাকার কারণেই মেহতাব হোসেনের পরিবারের সদস্য বা তার মাকে ডেকে পাঠানো হয় এবং একই কারণে ডেকে পাঠানো হয় তার দিদিকেও। মায়ের নাম আসেনি, মানে ওই ভোটার লিস্টের নাম আছে না 2002-এ। হ্যাঁ, এবার বাবার নাম, বাবা তো মারা গেছে 1 বছর আগে। তোমার মাকে যে হিয়ারিং এ ডেকেছে, হিয়ারিং এ ডেকে ডাকার কারণটা হচ্ছে যে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না, তাই তো? হ্যাঁ, কেন থাকবে না? সারা জীবন ভোট দিল। লক্ষ্মীরতন শুক্লা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, সবাই চেনেন এবং রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। লক্ষ্মীরতনেরও শুনানিতে ডাক পড়েছে, জানিয়ে সরব তৃণমূল কংগ্রেস। কিন্তু সত্যিটা কি জানেন? লক্ষ্মীরতনেরও 2002-এর লিঙ্ক নেই, ফলে শুনানিতে ডাকা হয়েছে নিয়ম মেনেই এবং কোথাও কোনো নির্দেশিকা বলা নেই যে যার মুখ গোটা রাজ্যবাসী চেনে তাকে ডাকা যাবে না, এরকম কোনো নির্দেশিকা কিন্তু নেই। এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লাকে। লক্ষ্মীরতন শুক্লা জাতীয় দলের হয়েও ক্রিকেট খেলেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করি যে ঠিক কী কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি যেমনটা জানান যে 1995 সালে তার বাবার ভোটার তালিকায় নাম থাকলেও 2002-এর যে ভোটার লিস্ট, সেই 2002-এর ভোটার লিস্টে তার বাবার নাম নেই। এমনকি লক্ষ্মীরতন শুক্লারও নাম নেই 2002-এর ভোটার তালিকায়। তিনি প্রথম ভোট দেন 2011 সালে। গত 7 তারিখ তাকে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীরতন শুক্লা বাংলা ক্রিকেট দলের কোচ এবং সেই সময় বিজয় হাজারে ট্রফির জন্য তিনি রাজ্যের বাইরে ছিলেন। প্রয়োজনীয় নথি নিয়েই তিনি এসআইআর-এর শুনানিতে হাজিরা দেবেন।